এই যে সাদা নিষ্পাপ দেখতে এক গ্লাস দুধ, আপনি ভাবছেন এতে শুধু ক্যালসিয়াম আর প্রোটিন আছে। ভুল ভাবছেন। গবেষণা বলছে এই এক গ্লাস দুধে লুকিয়ে থাকতে পারে অ্যান্টিবায়োটিক, হরমোন, রকেট ফুয়েলের উপাদান, এমনকি লক্ষ লক্ষ শ্বেত রক্তকণিকা। শেষ পর্যন্ত থাকুন, তালিকাটা সত্যিই চমকে দেবে। আমরা সবাই জানি দুধ মানে বিশুদ্ধতা। বিজ্ঞাপনে দেখানো হয় সবুজ মাঠ, সুস্থ গরু, ঝকঝকে সাদা তরল। কিন্তু ল্যাবে যখন সেই দুধ পরীক্ষা করা হয় তখন যা বেরিয়ে আসে সেটা এই ছবির সঙ্গে মেলে না। আমি যা বলবো তার কোনোটাই আমার বানানো কথা না। এগুলো জোসেফ কিয়ন হোয়াইট ওয়াশ বইয়ে উল্লেখ করা আসল গবেষণা আর সরকারি রিপোর্টের তথ্য। চলুন তালিকাটা এক এক করে খুলে দেখি। উল্টো দিক থেকে দেখব, শেষটা সবচেয়ে চমকপ্রদ। নাম্বার ৫, অ্যান্টিবায়োটিক। গরুর ওলানে যখন ইনফেকশন হয়, যাকে বলা হয় মাস্টাইটিস, তখন গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ইউএসডিএ এর রিপোর্ট বলছে ২০০৭ সালে ৮৫% দুগ্ধ খামার এই কাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করত। এর কিছুটা দুধে থেকে যায়। ওয়াল স্ট্রিট জার্নালের একটা স্বাধীন তদন্তে ১০টা বড় শহর থেকে নেওয়া হয় দুধের ৫০টা নমুনা। এর মধ্যে ৩৮%-এর মধ্যে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। নিউ ইয়র্কের একটা টিভি চ্যানেলের তদন্তে সংখ্যাটা ছিল আরো ভয়ঙ্কর, যেটা ছিল ৮০%। তাহলে সমস্যাটা কি? বছরের পর বছর অল্প অল্প করে অ্যান্টিবায়োটিক যদি খেতে থাকেন দুধের মাধ্যমে, যেটা শরীরে ঢুকতে থাকে, তাহলে শরীরের এই ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে ওঠে। মানে আপনি অ্যান্টিবায়োটিক সরাসরি না খেয়েও দুধের মাধ্যমে অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এবং প্রয়োজনে আপনার যখন সেই অ্যান্টিবায়োটিকটা খাওয়া প্রয়োজন হবে সেটা কিন্তু তখন কাজ করবে না। তো ৪ নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে অনেক জায়গায় গরুকে বেশি দুধ দেওয়ার জন্য RBGH নামে একটা জেনেটিক্যালি মানে মডিফাইড হরমোন ইনজেক্ট করা হয়। ঠিক আছে, এটা একটা গ্রোথ হরমোন। এতে গরুর শরীরে IGF-1 মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 নামে একটা গ্রোথ ফ্যাক্টর এটা বেড়ে যায়, যেটা দুধেও চলে আসে। তাহলে উদ্বেগ বা টেনশনের জায়গাটা কোথায়? তো গবেষকদের ভয় এই IGF-1 হজম হওয়ার পরেও কিছু অংশ আমাদের রক্তে ঢুকে যায়। তো হার্ভার্ডের গবেষকদের একটা স্টাডিতে দেখা গেছে যেসব মেনোপজ পরবর্তী নারীদের রক্তে IGF-1 এর মাত্রা সবচেয়ে বেশি, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্য নারীদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি ছিল। আবার বলছি, এখানে বলা হচ্ছে ঝুঁকি আর সম্পর্ক এর কথা। দুধ ক্যান্সার ঘটায় এমন নিশ্চিত কথা না, কিন্তু বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে গবেষণা দাবি রাখে। ৩ নাম্বার হচ্ছে, এবার একটা অদ্ভুত কথা শোনাবো, সেটা হচ্ছে রকেট ফুয়েলের উপাদান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পারক্লোরেট নামের একটা রাসায়নিক, যেটা রকেটের আর মিসাইলের জ্বালানিতে থাকে, সেটা দুধে পাওয়া গেছে। FDA এর রিপোর্টে বলছে ১৫টা রাজ্যের সুপারমার্কেট থেকে নেওয়া ২৩২টা দুধের নমুনার মধ্যে ২১৭টাতেই পারক্লোরেট পাওয়া গেছে। কেন এটা চিন্তার বিষয়? কারণ পারক্লোরেট থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজে বাধা দেয়, আর গর্ভবতী নারী আর ছোট বাচ্চাদের জন্য এটা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। মানে এটা থাইরয়েড গ্রন্থির জন্য যে আয়োডিন প্রয়োজন সেটা আপটেক করতে বাধা দেয়। আর নাম্বার ২ হচ্ছে ডাইঅক্সিন। তো এটার নাম হয়তো অনেকেই শোনেননি, কিন্তু এটা পরিচিত সবচেয়ে শক্তিশালী কার্সিনোজেনগুলোর মধ্যে একটা। ভিয়েতনাম যুদ্ধের কুখ্যাত এজেন্ট অরেঞ্জেও এই ডাইঅক্সিন ছিল। এটা কারখানার ধোঁয়া আর বর্জ্য পোড়ানো থেকে বাতাসে ছড়ায়, তারপর এটা ঘাসে জমে, গরু সেই ঘাস খায় আর জমা হয় গরুর চর্বি আর দুধে। সবচেয়ে চমকে দেওয়ার তথ্য হচ্ছে ইপি এর হিসাব অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মোট ডাইঅক্সিন এক্সপোজারের ৩০% আসে দুগ্ধজাত খাবার থেকে, আর বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রায় ৫০%। মানে একটা শিশু যত ডাইঅক্সিনের সংস্পর্শে আসে তার অর্ধেকটা আসে তার দুধ জাতীয় খাবার থেকে। আর এখন ১ নম্বরে যেটা বলবো, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, সেটা হচ্ছে এক গ্লাস দুধে থাকতে পারে লক্ষ লক্ষ WBC বা শ্বেত রক্তকণিকা। তো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যখন গরুর ওলানে ইনফেকশন হয় তখন দুধে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়ে। সেই কোষের সংখ্যা মাপা হয় সোমাটিক সেল কাউন্ট দিয়ে। বর্তমানে আইনি সীমা হলো প্রতি মিলিলিটারে ৭,৫০,০০০। এবার হিসাব করুন, এক গ্লাস দুধ মানে প্রায় ২৪০ মিলিলিটার। সীমা অনুযায়ী সেই এক গ্লাসে আইনসম্মতভাবেই থাকতে পারে প্রায় ১৮ কোটি শ্বেত রক্তকণিকা। আর মজার কথা কি জানেন? এই সীমার নিচে থাকলে অসুস্থ গরুর দুধ বিক্রি করাও সম্পূর্ণ বৈধ। এবার একটা সৎ কথা বলছি, না হলে অবিচার হবে। এই বইটা দুধের ব্যাপারে একটা নির্দিষ্ট সমালোচনামূলক অবস্থান নিয়ে লেখা। আইনি সীমা থাকার মানে হলো নিয়ন্ত্রণ সংস্থাগুলো এই মাত্রাগুলোকে গ্রহণযোগ্য বলে ধরে নেয়। আর প্রতিটা দেশে প্রতিটা ব্র্যান্ডই এই মাত্রা এক না। তাই আমি বলছি না আজই দুধ ফেলে দিন, আমি বলছি জেনে নিন, তারপর সিদ্ধান্ত আপনার। মূল কথা একটাই, এক গ্লাস দুধ যতটা নিষ্পাপ আর সরল বলে আমাদের কাছে তুলে ধরা হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিল। এখন আপনার কাছে আমার অনুরোধ, এই তালিকাটা দেখে যদি একবারও ভুরু কুঁচকে থাকেন তাহলে থামবেন না। আপনার পরিবারে যিনি রান্নাঘর সামলান বা যিনি প্রতিদিন বাচ্চাকে দুধ খাওয়ান তাকে ভিডিওটা এখনই পাঠান, এটা তার জানা দরকার। আপনার একটা শেয়ার হতো একটা পরিবারকে আরো সচেতন ভাবে দুধ খাওয়ার
বিশেষ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর কমেন্টে আমাকে জানান এই তালিকার কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিল, অ্যান্টিবায়োটিক, রকেট ফুয়েল নাকি শ্বেত রক্তকণিকা। এই ভিডিওতে যত গবেষণা রিপোর্ট আর সংখ্যার কথা বললাম তার প্রত্যেকটা রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, নিজে যাচাই করে দেখুন, কারণ চোখ বন্ধ করে বিশ্বাস না করে প্রশ্ন করাটাই একজন সচেতন মানুষের কাজ। এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে পেজটি ফলো করুন। ভালো থাকুন, সচেতন থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।